এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এই মুহূর্তে রাজনীতির ময়দানে নেমেছেন। অভিজিৎ বাবু, আমি ময়ূক বলছি, রিপাবলিক বাংলা থেকে, শুনতে পাচ্ছেন? নমস্কার, নমস্কার, শুনতে পাচ্ছি। অভিজিৎ বাবু, আজকে খুশির দিন বলবেন না, আজকে নতুন লড়াইয়ের দিন না, আজকে হতাশার দিন? হাহাকার পড়ে যাচ্ছে অনেক জায়গাতে। না 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 না, আমি খুশি টুশি এসব উল্লেখ করব না। এটা অত্যন্ত একটা দুঃখ যন্ত্রণার দিন যে যোগ্য প্রার্থীদের এতদিন ধরে অপেক্ষা করিয়ে রাখা হলো। এবং আমি অনুভব করছি যে এই নির্লজ্জ জোচ্চোর সরকার, মমতা ব্যানার্জির সরকার, এ রায়ের পরে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে। যদিও তাদের যাওয়া উচিত নয়, তাদের এক্ষুনি এই রায় ইমপ্লিমেন্ট করে পুনর্মূল্যায়ন করা উচিত। কারণ তারা এটা করতে চাইছেন না, আদালতের আদেশ মান্য করে করা উচিত। তারা এটা করতে চাইছেন না কারণ তারা অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়ে বহু টাকা কামিয়েছেন। এবং সেই জন্যে আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি। এক্ষুনি এই নির্লজ্জ মিথ্যাচারী হ্যাঁ বলুন। অভিজিৎ বাবু, যদি আপনি আমাকে শুনতে পান, একটা প্রশ্ন এখানকারও যারা বসে রয়েছেন তাদের, যে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা হয়তো 2016 সালে টাকা পয়সা দেয়নি, তাদেরও তো চাকরিটা গেল। এবং তাদের যে নতুন করে প্যানেল হচ্ছে, সেখানে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে তো একটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হলো। আমি চাকরি পেয়েছি, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিইনি, আমি মেধাবী, আমি পড়াশোনা করেছি। প্যানেল নয়, প্যানেল নয়, প্যানেল আমি বলছি প্যানেলের আগে আসে পুনর্মূল্যায়নের প্রশ্ন। যারা যোগ্য প্রার্থী, পুনর্মূল্যায়নে তাদের একই নম্বর থাকবে। যারা অযোগ্য, যারা 12 পেয়ে 52 বা 72-এর চেয়ে বেশি দেখানো হয়েছে এবং তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, চাকরি বিক্রি করা হয়েছে, তাদের চাকরিটাই যাবে। যেটুকু আমি বুঝতে পেরেছি এই পুনর্মূল্যায়নের প্রভাব কি পড়বে তার উপর। অভিজিৎ বাবু, এই মুহূর্তে স্টুডিওতেও আমাদের সঙ্গে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করতে চান। আপনি যদি একবার তাদের প্রশ্ন শোনেন, সন্তু, একবার যদি তাদের মধ্যে থেকে একজন প্রশ্ন করেন। একদমই, মৌসুমী রয়েছেন এবং তার সঙ্গে আমি জানিয়ে রাখতে চাইবো দর্শকদের জন্য, আমাদের সঙ্গে রয়েছেন ঠিক আমার বাঁদিকে রাখি হালদার, সঙ্গে রয়েছেন পারমিতা চৌধুরী, প্রত্যেকেই চাকরি প্রার্থী। আপনারা যে কেউ চাইলে প্রশ্ন করতে পারেন অভিজিৎ বাবুকে। মৌসুমী, আপনি করবেন? স্যার, আমি একটা কথা বলতে চাই যে যারা করাপ্টেড তাদের তো আমার মনে হয় যে যখন কোশ্চেনটা ওএমআর-শিটে যখন, যদি এটা আমার মনে হচ্ছে যে ওএমআর-শিটটা যে আমাদের 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল তখন একটা কালির একটা প্রিন্ট আছে, আর যারা পরে ওই ওএমআর-শিটটাকে ফুলফিল করেছে তখন একটা কালির, এটা আমার মনে হয় এটা ওই ফরেনসিক একটা রিপোর্ট থাকে, ওইটা মানে অভিজিৎ বাবু সংক্ষেপে বলতে গেলে উনি বলছেন ফরেনসিক পরীক্ষায় কি এই চুরিটা, চুরিটা ধরা সম্ভব, সেভাবে কি কোনোভাবে উপকার পেতে পারেন এনারা? মানে আমি এই চুরিটা এতই প্রকট যে এটা ধরা পড়ে গেছে। দয়া করে আমাকে শেষ করতে দিন আমার কথাটা। এই চুরিটা এতই প্রকট যে এটা ধরা পড়ে গেছে এবং এর জন্য কোনো ফরেনসিক তদন্তের প্রয়োজন পড়ছে না বলে আমি মনে করি। আসলে অভিজিৎ বাবু, ওনারা চাইছেন যেটা, যে আবার যদি পরীক্ষা হয়, ওনাদেরকেও তো পরীক্ষায় বসতে হবে। 9টা বছর জীবন থেকে চলে গিয়েছে, পরীক্ষায় ওনারা একবার বসেছিলেন এবং তখন নম্বর পেয়েছিলেন, সেইটার পুনর্মূল্যায়নটা তারা চাইছে। পরীক্ষা হবে এরকম কথা, আমি যে পুনর্মূল্যায়নিত হবে বলে শুনছি। এখনো পর্যন্ত আমি একটি বিশেষ টিভি চ্যানেলের দিকে চোখ রেখেছিলাম এই সাংবাদিক সম্মেলন শুরু করার আগে,
সেখানে দেখেছি যে পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে। পুনর্মূল্যায়ন আর পরীক্ষা এক জিনিস নয়। পুনর্মূল্যায়ন এই ওএমআর শিটের হবে। যাদের চাকরি বিক্রি করা হয়েছিল অযোগ্য প্রার্থীরা, তারা এমনিতেই বাদ পড়ে যাবে এই পুনর্মূল্যায়নে। বেশ, আপনার রাখি, আপনার কোনো প্রশ্ন আছে অভিভাবক কাছে? নমস্কার স্যার। অভিজিৎবাবু, আমার শেষ প্রশ্ন আপনাকে। প্রথমেই আপনাকে আমরা চাকরি প্রার্থীদের তরফ থেকে একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ প্রথম দিন থেকে আপনি আমাদের সাথে, আমাদের পাশে যেভাবে ছিলেন, আপনি যেভাবে ছিলেন তার জন্যই আমরা আজকে এই পর্যায়ে আসতে পেরেছি বলে আমরা সবাই মনে করি। আপনাকে প্রথমেই আমরা ধন্যবাদ জানাই। এর পরের প্রশ্ন আমার, যে বর্তমানে যে রায়টা বেরিয়েছে, আমরা আজ যেটুকু জানতে পারলাম, এখান থেকে আমাদের ভবিষ্যৎটা কি হবে, আমরা কিভাবে পাবো? আমরা একদম শেষ কথা, একদম এক কথায় আমরা বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা আমরা একটাই কথা শুধু আমরা জানতে চাই, আমরা নিয়োগটা কবে পাবো, কিভাবে পাবো? আমাদের শুধু একটাই কথা। বঞ্চিত পুনর্মূল্যায়ন যখন হবে, আমি আপনাদের উদ্বেগ বুঝতে পারছি। এই উদ্বেগ, আপনারা উদ্বেগ এবং আনন্দের একটা মিশেলের মধ্যে আছেন, ফলে আপনারা সঠিকভাবে প্রশ্নটা ফ্রেম করতে পারছেন না। আমি আপনাদের প্রশ্নটা বুঝতে পারছি। বেশ, পারমিতা, আপনার কোনো প্রশ্ন? যখন দেখবেন পুনর্মূল্যায়ন হচ্ছে, তখন যে জাল প্রার্থী তারা এমনিতেই বাদ পড়ে গেছে। বেশ, অভিভাবক পারমিতা আছেন। পারমিতা, আমাদের শুরু থেকে আমাদের পাশে থাকার জন্য। আর তো আপনি হিসাব মতো আমাদের কাছে ভগবানের ন্যায়। তো আমি এটাই আপনার কাছে জানতে চাই যে এখন যে রায়টা বেরোলো, যে প্রায় 26,000-এর কাছাকাছি যে যারা অযোগ্য আছে তাদের চাকরিটা বাতিল হচ্ছে, তো এই যে বাতিল হওয়া চাকরিটা ওদের তো হয়ে গেছে, ওটা আমরা আগে ভেবেই নিয়েছিলাম যে ওদের বাতিল হবে, শুধু সময়ের অপেক্ষা ছিল। তো আমাদের যে জয়েনিংটা সেটা কতটা ত্বরান্বিত হতে পারে সেটাই ভাবার, যে কেন এদের যে চাকরিটা চলে যাচ্ছে সেখানে তো একটা বিরাট শূন্যপদ থাকছে। আপনারা আমি বলছি, আপনারা পুনর্মূল্যায়ন অবধি অপেক্ষা করুন। তবে আমার ধারণা এই নির্লজ্জ জোচ্চোর সরকার এই চমৎকার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাবে, যদিও তাদের যাওয়া উচিত নয়। যদি তাদের গায়ে তাদের শরীরে বিন্দুমাত্র লজ্জা বলে কোনো কথা থাকে, পুনর্মূল্যায়ন হলেই দুটো জিনিস আলাদা হয়ে যাবে। যাদের চাকরি বিক্রি করা হয়েছিল তারা বাদ পড়বে এবং যোগ্য প্রার্থীরা, তাদের চাকরি হবে।